So hey everyone, welcome to my channel Study with Infinity. Today I am going to discuss about the questions which came in the examination ANM GNM 2024. তো প্রথমেই বলে রাখি যে এই কোশ্চেন সলিউশনের দুখানা ভিডিও আসবে, এটি হলো ভিডিওটির প্রথম পার্ট। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমাদের অঙ্ক। এখানে প্রথম কোশ্চেনে বলা হয়েছে ইফ a প্লাস ওয়ান বাই এ ইকুয়ালস ওয়ান দেন দ্য ভ্যালু অফ এ কিউ প্লাস ওয়ান ইজ কত, বা যদি a প্লাস ওয়ান বাই এ ইকুয়ালস ওয়ান হয় তাহলে এ কিউ প্লাস ওয়ানের মান কত হবে। তো প্রথমে আমাকে প্রশ্ন যেটা দিয়েছে সেটা হচ্ছে a প্লাস ওয়ান বাই এ ইকুয়ালস টু ওয়ান, বা এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু বাই এ ইকুয়ালস টু ওয়ান, বা এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু এ, বা এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এ ইকুয়ালস টু জিরো, বা এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তো আমাকে কোশ্চেনে যেটা ফাইন্ড করতে দিয়েছে সেটা হচ্ছে এ কিউব প্লাস ওয়ান। আমরা জানি এই সূত্রটা যে এ কিউব প্লাস ওয়ান ইকুয়ালস টু এ প্লাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান। এখন এখানে এ প্লাস ওয়ানটা থাকলো, আর এই যে এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান এটা ভ্যালুটা বের করে নিলাম জিরো। তাহলে কোনো কিছু সংখ্যার সাথে জিরো গুণ করলে জিরোই আসে। তাহলে আমার এখানে কারেক্ট অপশান যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান এ। এরপর আসি আমরা নেক্সট কোশ্চেনে। তো পরবর্তী কোশ্চেনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সাম অফ রুটস অফ ইকুয়াড্রেটিক ইকুয়েশন টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি ইকুয়ালস জিরো। বাংলায় হচ্ছে যে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি ইকুয়ালস জিরো এই দ্বিঘাত সমীকরণের বিস্তর যোগফল কত হবে। তো আমরা জানি একটি কোয়াড্রেটিক ইকুয়েশন যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার বীজদ্বয়ের যোগফল মানে হচ্ছে সাম অফ রুটস ইকুয়ালস টু মাইনাস বি বাই এ অ্যান্ড প্রোডাক্ট অফ রুটস ইকুয়ালস টু সি বাই এ হয়। তো এই ইকুয়েশানটার সাথে এই প্রশ্নটা ইকুয়েশানটার তুলনা করে আমরা যেটা পাই সেটা হচ্ছে এ ইকুয়ালস টু টু, বি ইকুয়ালস টু মাইনাস ফাইভ, সি ইকুয়ালস টু থ্রি। তো এই যে ইকুয়েশানটার বীজদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ। তো আমরা লিখতে পারি মাইনাস বি এর জায়গায় মাইনাস মাইনাস ফাইভ, আর এটা তো দুই বের করলাম, তাহলে ফাইভ বাই দুই হবে এটার অ্যান্সার। তো অপশান ডিতে আছে ফাইভ বাই টু, এটা অ্যান্সার হয়ে যাবে। তো এরপর আসি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে আমাদের বলা হয়েছে যে দ্য ভ্যালু অফ লগ বেস নাইন পাশে সাতাশ মাইনাস লগ সাতাশ বেসে পাশে নাইন ইকুয়ালস টু। তো আমরা একটা প্রপার্টি আছে লগ মানে বেসে কিছু না থাকলে সেখানে আমরা ই ধরে নিই, আর পাশে কোনো একটা এই বক্সে যদি কোনো সংখ্যা থাকে তো সেটা তেমন থাকবে। মানে আমরা বলতে চাইছি যে যদি এই সংখ্যাটাকে আমরা লগ ই এর ফরম্যাটে লিখতে চাই তাহলে লগ ই সাতাশ বাই লগ ই নাইন, আর দ্বিতীয়টাকে এইভাবে লিখতে চাই লগ ই বেস ই নাইন বাই লগ বেস ই সাতাশ। এরপর এই যে লগের প্রপার্টি অনুযায়ী মানে যদি এরকম থাকে লগ বেস ই পাশে এ টু দি পাওয়ার বি থাকে, তো বিটা এখানে আগে চলে আসে। তো বিটা আগে আসলে কী হবে, বি লগ বেস ই পাশে এ। তো বোঝা গেল এটা। তো আমরা এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে এই লগ সাতাশকে লিখতে পারি লগ বেস ই তিনের কিউব বাই লগ বেস ই তিনের স্কোয়ার লিখতে পারি, মাইনাস এখানটাকে এটা লিখতে পারি লগ বেস ই তিনের স্কোয়ার বাই লগ বেস ই তিনের কিউব। এরপর এটাকে লিখতে পারি থ্রি লগ বেস ই থ্রি বাই লগ বেস ই থ্রি, তার আগে একটা টু, আর এটাকে লিখতে পারি টু লগ বেস ই
3 লগ বেস ই 3। তো এইগুলো পরস্পর কেটে যাচ্ছে ওপর নিচ, তাহলে আমার যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে 3 2 বিয়োগ 2 3 সমান সমান 6 লসাগু গেল। তাহলে কত পড়ে থাকলো? 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 3 3 9 বিয়োগ 3, 6কে 3 দিয়ে ভাগ করলে 2, 2 2 4 বিয়োগ 4 সমান সমান 5 এর 6। তাহলে 5 এর 6 হচ্ছে উত্তর। তাহলে অপশান কোথায় আছে? অপশান সিতে আছে 5 এর 6। এরপর আসি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে একটি বৃত্তের ক্ষেত্রফল 616 সেমি স্কোয়ার, বৃত্তটির ব্যাস। তো আমরা জানি কোনো একটা বৃত্তের যদি ব্যাসার্ধ বা রেডিয়াস যদি আর হয় তাহলে বৃত্তটির ব্যাস কত হবে? তাহলে ব্যাস হচ্ছে 2r। তো আমরা জানি যে কোনো একটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার, যেখানে আরটা হচ্ছে বৃত্তের এই ব্যাসার্ধ। তো আমরা এর সাথে ইকুয়াল করে লিখতে পারি পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 616 और आर स्क्वायर इंटू ये पाईटाके लिखते पारी 22/7 इक्वल्स टू 616। परेर लाइने लिखते पारी आर स्क्वायर इक्वल्स टू 7 इंटू 616/22। এটাকে আমরা 11 দিয়ে কাটতে পারি, 5 11 55 আর 6 পড়ে থাকলো 6 66 6 6 11 66। এটাকে আমরা 11 দিয়ে কাটতে পারি 2, এটাকে 2 দিয়ে 58 কে 56 কে কাটতে পারি 28। তাহলে आर स्क्वायर इक्वल्स टू 7 इंटू 28, दैट इज 7 इंटू 28 के लिखते पारी 7 इंटू 4। তাহলে এখানে আমরা 7টাকে লিখতে পারি 7 এর স্কোয়ার ইন্টু 4টাকে লিখতে পারি 2 এর স্কোয়ার, মানে 14 তার স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে আর ইকুয়ালস টু কত হলো? তাহলে আর ইকুয়ালস টু 14 হলো। তাহলে এর 2r কত হবে? তাহলে 2r ইকুয়ালস টু 28 হবে। তাহলে অপশানে আছে হচ্ছে অপশান বি 28 সেমি। তো এর পরবর্তী কোশ্চেনে আসি। প্রশ্নে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান হলে চোঙটির ব্যাসার্ধ কত হবে? তো প্রথমে বলেছে যে চোঙের আয়তনের সূত্র, লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। এখানে আরটা হচ্ছে চোঙের বক্রতলের যে চোঙের যে দুটি সমতলের ব্যাসার্ধ আর সমতলের যে গলীয় তলটার যে ব্যাসার্ধটা, আর এইচটা হচ্ছে চোঙের উচ্চতা, আর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই 2 পাই আর ইন্টু এইচ। তো এখানে প্রশ্নে বলা হয়েছে যে এই দুটো পরস্পর সমান, অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ ইকুয়ালস টু 2 পাই আর এইচ। এখান থেকে আমরা পাই পাই কাটলাম, এইচ আর এই এইচ কাটলাম, এই দুটো আর আছে, তো এই আর স্কোয়ার ইকুয়ালস টু তাহলে কত পড়ে থাকলো? আর স্কোয়ার ইকুয়ালস টু 2r পড়ে থাকলো। তাহলে আমরা লিখতে পারি আর ইকুয়ালস টু দুই পক্ষকে 8 দিয়ে ভাগ করে দিলাম উভয় পক্ষকে, তাহলে আর ইকুয়ালস টু 2 পড়ে থাকলো। তাহলে আর ইকুয়ালস টু 2 ইউনিট। তাহলে বলেছে চোঙটি ব্যাসার্ধ কত হবে? চোঙটি ব্যাসার্ধ হচ্ছে 2 একক বা 2 ইউনিট। তো এরপর আসলে আমরা পরবর্তী প্রশ্নে বলেছে দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট হুইচ বিকামস ₹121 ইন 2 ইয়ার্স অ্যাট 10% কম্পাউন্ড ইন্টারেস্ট উইল বি। যদি বার্ষিক 10% হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসলের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 121 টাকা হয়, তবে আসল কত হবে? তো চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা ছিল সেটা কি? সেটা হচ্ছে সুদ আসল চক্রবৃদ্ধি সুদ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন বা টি। এনটা হচ্ছে যত বছর বলবে প্রশ্নে সেইটা, আর আরটা হচ্ছে এটার যে সুদের হার পার্সেন্টেজে, সেটা আমরা শুধুমাত্র আর লিখব, শুধু ডিজিটটা লিখব। 10% থাকলে 10 লিখব, 20% থাকলে 20 লিখব, শুধুমাত্র এই সংখ্যাটা। তো এখানে আর বলে দিয়েছে আমার 10%, তাহলে মানে আর আমি শুধু 10 লিখব। তো এবার বলেছে চক্রবৃদ্ধির সুদটা বলেছে 121, তাহলে 121 লিখে দিলাম চক্রবৃদ্ধির সুদ। যদি আসলটা হচ্ছে পি, আসলটা পি ইন্টু 1 প্লাস আরটা কত ছিল? 10/100 পুরোটার 2 বছরের জন্য, তাহলে পুরোটা স্কোয়ার। তো পরের লাইনে আমি লিখতে পারি 121 ইকুয়ালস টু
পি ইন্টু 1+1 বাই, তাহলে 10-এ এই শূন্য একটা শূন্য কেটে গেলে 1/10 এর স্কোয়ার, বা পরের লাইনে আমরা লিখতে পারি পি ইন্টু 11/10 তার পুরোটা স্কোয়ার ইকুয়ালস টু 121। এরপরে পি ইন্টু 11 স্কোয়ার মানে 121 বাই 10 স্কোয়ার মানে 100 ইকুয়ালস টু 121। এবার এই 121 কেটে গেলে তাহলে পি ইকুয়ালস টু 100 টাকা। তাহলে অপশান যেটা বেরোলো সেটা হচ্ছে অপশান ডি, উত্তর হচ্ছে অপশান ডি। পরবর্তী প্রশ্নে আসি আমরা। এবার প্রশ্ন দিয়েছে ইফ a/3 ইকুয়ালস টু b/4 ইকুয়ালস টু c/7 দেন দ্য ভ্যালু অফ a প্লাস b প্লাস c ইজ ইকুয়ালস টু কত হবে? বাংলায় যদি a/3 ইকুয়ালস টু b/4 ইকুয়ালস টু c/7 হয় তাহলে a প্লাস b প্লাস c/c এর মান কত হবে? তো এই ধরনের কোশ্চেন যখন আমাদের একটা অনুপাত দিয়ে দেবে তো তখন সেই ক্ষেত্রে আমরা অনুপাতগুলো ইকুয়ালস টু একটা অনুপাত দেবে, তো সেই ক্ষেত্রে আমরা এগুলো একটা ধ্রুবক ধরে নেব, মানে a/3 ইকুয়ালস টু b/4 ইকুয়ালস টু c/7 ইকুয়ালস টু k। তাহলে a ইকুয়ালস টু 3k, b ইকুয়ালস টু 4k, c ইকুয়ালস টু 7k। তো এরপর আমাকে যেটা বের করতে বলেছে a প্লাস b প্লাস c বাই c, তাহলে আমরা এই তিনটাকে যোগ করব, যোগ করলে আমাদের কত আসছে 3k, যোগ করলে আমাদের কত আসছে 3k প্লাস 4k প্লাস 7k বাই সি এর ভ্যালুটা কত ধরেছিল আমরা 7k বাই 7k। তো আমাদের এটা আসছে 3 আর 4 7 আর 7 14, তার মানে 14k বাই 7k ইকুয়ালস টু কে কেটে গেল 14কে কাটলাম 7 দিয়ে 2 ইকুয়ালস টু 2। তাহলে অপশান আছে হচ্ছে অপশান বিতে আছে 2, বি অপশান বি ইজ দ্য অ্যান্সার। এরপরে পরবর্তী কোশ্চেন আসছি, কোনো ঘনকের সমগ্রতলে ক্ষেত্রফল। তো আমরা জানি একটা ঘনকের তো বাহুর দৈর্ঘ্য হচ্ছে প্রত্যেকটার এ যদি ধরি ইকুয়ালস টু বাহুর দৈর্ঘ্য, তাহলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু 6a²। তাহলে প্রশ্নানুযায়ী 6a² ইকুয়ালস টু 216। তো 6কে 216কে 6 দিয়ে কাটলাম, সেটা হচ্ছে 336। তাহলে a² ইকুয়ালস টু 36 বা a² ইকুয়ালস টু 36 মানে 6², তাহলে a ইকুয়ালস টু 6। তো প্রশ্নে বলেছে ঘনকটি কর্ণের দৈর্ঘ্য। আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হয়, কর্ণের দৈর্ঘ্য দ্যাট ইজ ডায়াগোনাল ইকুয়ালস টু √3 ইন্টু এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তো √3 ইন্টু 6 ইকুয়ালস টু 6√3। ইউনিট কী বলেছে সেমি হবে, তো উত্তর বের হলো 6√3 সেমি। পরবর্তী কোশ্চেনে আসি। কোশ্চেনে বলেছে সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু হাফ হলে সাইন থিটা মাইনাস কস থিটার মান কত হবে? ইফ সাইন থিটা কস থিটা ইকুয়ালস 1/2 দেন দ্য ভ্যালু অফ সাইন থিটা মাইনাস কস থিটা। তো যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা। এটাকে আমরা স্কোয়ার করলাম, তো স্কোয়ার করলে আসলো হচ্ছে সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এবার এই সাইন থিটার কস থিটা দুটোকে অ্যাড করলে হয় 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা। এর প্রশ্নে আগে থেকে বলে দেওয়া আছে সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু হাফ। তো সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু যদি হাফ হয় মানে সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু হাফ, তাহলে 2 কস থিটা সাইন থিটা ইকুয়ালস টু 1। তাহলে এর জায়গায় আমি 1 পুট করতে পারি, তার মানে 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0 হলে আনসার। তাহলে অপশান এ আছে, অপশান এ ইজ দ্য অ্যান্সার। তো এরপর আসি আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে বলেছে একটি লোক কিছু আপেল কিনল যদি 5টি আপেলের ক্রয় মূল্য 6 টাকা হয় এবং 3 টাকায় 2টি আপেল
হিসাবে বিক্রি করেন তাহলে তার লাভের শতকরা হার কত হবে? এ পার্সন বট সাম অ্যাপেলস অ্যান্ড ইফ কস্ট প্রাইস অফ 5 অ্যাপেলস বি ₹6 অ্যান্ড দ্য পার্সন সেলস অল অ্যাজ 2 অ্যাপেলস ফর ₹3 দেন প্রফিট উইল বি। তো 5টি আপেলের ক্রয় মূল্য যদি 6 টাকা হয়, 5টি আপেলের ক্রয় মূল্য যদি 6 টাকা হয় তাহলে 6 টাকাতে বেচে 5টি আপেল, তাহলে একটা আপেল বিক্রি করে তার ক টাকা লাভ হয়, মানে একটা আপেল তিনি কত টাকায় বেচেন? তাহলে 5টা আপেল যদি 6 টাকায় বেচেন তাহলে একটা আপেল তিনি কত টাকায় বেচবেন? তার মানে এটা উল্টে যাবে। তাহলে 5টি আপেল 6 টাকায় বেচেন, তাহলে একটি আপেল বেচেন 6/5 সমান 1.2 টাকাতে। তো এবং 3 টাকায় 2টি আপেল হিসেবে বিক্রি করেন বলেছে, মানে বেচেন না, তার মানে প্রথমে যেটা বললাম এটা বেচেন হবে না, এটা হচ্ছে তার ক্রয় মূল্য, মানে তিনি প্রত্যেকটি আপেল 1.2 টাকাতে কিনলেন আর তিনি বিক্রি করলেন কত টাকাতে? 2টি আপেল তিনি বিক্রি করেছিলেন 3 টাকাতে। তার মানে একটি আপেল বিক্রি করে তিনি কত পেয়েছিলেন? বিক্রি করে 3/2 টাকা সমান 1.5 টাকা। তাহলে 1.2 আগে ছিল আর তিনি বিক্রি করে পেলেন হচ্ছে 1.5, তাহলে তার লাভ কত হলো? লাভ হলো হচ্ছে 0.3। কী করে পেলাম আমরা এটা? 0.3 পেলাম। তার যে বিক্রয় মূল্য, প্রফিট কি? প্রফিট হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর যদি তিনি লস করতেন তাহলে সেক্ষেত্রে কী হতো? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তো প্রফিট করেছেন যেহেতু, তাহলে হবে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য 1.5 মাইনাস ক্রয় মূল্য 1.22 ইকুয়ালস টু 0.3 টাকা। তো এবার এই 0.3 টাকা কার মধ্যে? তিনি তার ক্রয় মূল্যের মধ্যে এত টাকা তিনি লাভ করলেন, মানে জিনিসটা কিনে তিনি এত টাকা লাভ করলেন। তো তার লাভের শতকরা পার্সেন্টেজ হচ্ছে 0.3 ডিভাইডেড বাই 1.2 ইন্টু 100 ব্র্যাকেট ক্লোজ করে পার্সেন্টেজ। এত লাভ হলো বা শতকরা লাভ হলো এত। তো এটাকে 4 দিয়ে কাটলাম, 4 25 100, তাহলে 25%। তাহলে অপশান আছে হচ্ছে অপশান সি ইজ দ্য অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আসি। দ্য লার্জেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড ইজ, দ্য লার্জেস্ট লেক কী হবে? কাস্পিয়ান সাগর। বিশ্বের বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর। পরবর্তী কোশ্চেন বলেছে দ্য নোভেল ওয়ার অ্যান্ড পিস ওয়াজ রিটেন বাই লিও টলস্টয়। লিখেছিলেন লিও টলস্টয়। পরবর্তী কোশ্চেন আসি। কোশ্চেনে বলেছে হু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? তাহলে পণ্ডিত জওহরলাল নেহেরু হবে এর অ্যান্সার। দ্য ক্যাপিটাল অফ জাপানের রাজধানী হচ্ছে টোকিও। পরবর্তী কোশ্চেন আসি। দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড ইজ, তো বিশ্বের দীর্ঘতম নদী কি? বিশ্বের দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। আর যদি বলতো বিশ্বের বৃহত্তম নদী তাহলে হতো আমাজন। কোন গ্যাস আগুন নিভাতে ব্যবহার করা হয়? আগুন নিভাতে ব্যবহার করা হয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এরপরে আসি পরবর্তী প্রশ্নে। ভারতে কয়টি রাজ্য রয়েছে? ভারতের রাজ্য রয়েছে 28টি। বেশ কয়েক বছর আগে ভারতের রাজ্যের সংখ্যা বলা হতো 29টি রাজ্য ছিল ভারতে, কিন্তু তার কিছুদিন পরেই জম্মু অ্যান্ড কাশ্মীর এই 2টি রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই জন্য এটাকে এখন আর রাজ্য বলা চলে না। তাই ভারতের বর্তমান রাজ্যের সংখ্যা যেখানে আসুক তখন আমরা লিখব 28টি। পরবর্তী কোশ্চেন, ভারতের জাতীয় পাখির নাম কি? ভারতের জাতীয় পাখির নাম হচ্ছে ময়ূর। এর পরবর্তী কোশ্চেন কি আছে? এক সহস্রাব্দ মানে কথাটা দেখে বোঝা যাচ্ছে 1 মিলেনিয়াম মানে হচ্ছে 1000 বছর। কোন রাসায়নিক উপাদানটিকে এইচজি হিসেবে মনোনীত করা হয়? এইচজিকে পারদকে এইচজি হিসেবে মনোনীত। যদি বলা রূপা হচ্ছে এজি, যদি টিনটা হচ্ছে এসএন, তামাটা হচ্ছে সিইউ। পরবর্তী কোশ্চেনে আসি।
লজিক্যাল রিজনিংয়ের কোশ্চেন 2024 সালের। চুজ দ্য কারেক্ট অপশন ইন দ্য কোশ্চেন মার্ক পজিশন। তো ইন্ডিয়ার দিল্লি মানে ভারতের রাজধানী দিল্লি, তাহলে বাংলাদেশের রাজধানীর নাম লিখতে হবে এখানে। এটা হচ্ছে এর এক্সপ্লেনেশন। বাংলাদেশের রাজধানী হচ্ছে কি ঢাকা, ঢাকা হবে এর উত্তর। তারপরে একটা বলেছে চুজ দ্য কারেক্ট অপশন ইন দ্য কোশ্চেন পজিশন। তাহলে এখানকার সিকোয়েন্স দেখতে হবে। সিকোয়েন্সে কী আছে, 2 স্কোয়ার প্লাস 1, 3 স্কোয়ার প্লাস 2, 4 স্কোয়ার প্লাস 3। তারপরেরটা কত হবে, 2 থেকে 1 করে বাড়ছে, তো 2 থেকে 3 হচ্ছে, 3 থেকে 4 হচ্ছে, তাহলে 4 থেকে 5 হবে। তাহলে 5 স্কোয়ার প্লাস 1 ছিল, 1 থেকে 2 হয়েছে, 2 থেকে 3 হয়েছে, 3 থেকে 4 হবে, 5 স্কোয়ার প্লাস 4, দ্যাট ইজ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে এর পরবর্তী কোশ্চেন আসি, ফাইন্ড দ্য অড ওয়ান আউট। তো এখানে 36 দিয়েছে, 36টা হচ্ছে 6 স্কোয়ার, 121টা হচ্ছে 11 স্কোয়ার, 64 হচ্ছে 8 স্কোয়ার, 13টা তো কোনো সংখ্যারই স্কোয়ার না, তাহলে 13টা হচ্ছে বেমানানের ক্ষেত্রে। অড আউট মানে বেমানানটি খুঁজে বের করা, তাহলে 13টা হচ্ছে উত্তর। ডিটারমাইন দ্য কারেক্ট অল্টারনেটিভ হুইচ উইল রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 2, 5, 7, 12, 8, 20, 11, 3 কোশ্চেন মার্ক। তো এই ধরনের কোনো কোশ্চেন আসলে প্রথমে আমাকে দেখতে হবে যে এই দুটোকে বিয়োগ করে এটা আসছে কিনা। এই দুটোকে বিয়োগ করে, তো আমি প্রথমে যে যুক্তি লাগালাম সেই লজিকটি হচ্ছে 7 থেকে 5 বার করলে বা বাদ দিলে, 7 থেকে 5 বাদ দিলে আমার 2 আসে, 20 থেকে 8 বাদ দিলে আমার 12 আসে, তাহলে কত থেকে 3 বাদ দিলে 11 আসে। যদি আমি x থেকে 3 বাদ করে যদি 11 আসে, তাহলে x কত আসছে, যদি আমি সংখ্যাটা যদি x হতো, তাহলে x যদি হতো, তাহলে x ইকুয়ালস টু 11 প্লাস 3 ইকুয়ালস টু 14 ইজ দ্য অ্যান্সার। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পরবর্তী প্রশ্নে আসি। লাস্ট একটি কোশ্চেন আছে ফার্স্ট পার্টে, পরবর্তী পার্ট আসবে কিছু দিনের মধ্যেই। তো কোশ্চেনে বলেছে হুইচ নাম্বার উইল রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক। তো এখানে 7 আছে, 6 আছে, 45 আছে, আর এখানে 3 আছে। এখানে ক্ষেত্রে 5 আছে, 4 আছে, এখানে বক্সের ট্রায়াঙ্গেলটার ভিতরে 26 আছে, আর এখানে 6 আছে। তো 7 আর 6, 6 7 এটাকে গুণ করছি, 6 7 42 আর 3 45, তাহলে এটা গুণ করে একটা যোগ করছি। এটা ক্ষেত্রে সেম হয় কিনা দেখি, 4 5 20, গুণ করলে 20 আসে, যোগ 6 26, তা 3 7 21, গুণ করলাম, যোগ 8 29। তো অপশান সি 29 ইজ দ্য অ্যান্সার। থ্যাংক ইউ। তো আমি এই ভিডিওটির সলভড পিডিএফ মানে যেটা সলভ করলাম এখন, এই পিডিএফটা অ্যাজ ওয়েল অ্যাজ ব্ল্যাঙ্ক পিডিএফ যেটা দেখে তোমরা প্র্যাকটিস করতে পারবে, বোথ আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে আপলোড করে দেবো। তো আজকের জন্য এটুকু, ধন্যবাদ।